পৃথিবীর শেয়ার মার্কেটের ইতিহাসে যত বড় বড় ঘটনা ঘটেছে তাদের মধ্যে একটি অনবদ্য বড় ঘটনা হলো ২০০২ থেকে ৩-এর মাঝে ভারতবর্ষের রাকেশ ঝুনঝুনওয়ালা শেয়ার মার্কেটে কিছু শেয়ার বাই করে। এই শেয়ারটির নাম হলো টাইটান। তার প্রাইস প্রায় ৩০ থেকে ৪০ টাকার ভেতরে ছিল। সেই সময় প্রায় সে ৬ কোটি শেয়ার বাই করে এবং আগামী ২২ বছর সে শেয়ারটিকে সেইভাবে কোনোদিনও বিক্রি করেনি। হ্যাঁ, অল্প পরিমাণে বিক্রি করেছে, আবার যখন সময় পেয়েছে তখন আবার কিনে নিয়েছে। আজকে সেই মানুষটি আর নেই, রাকেশ ঝুনঝুনওয়ালা আমাদের মাঝখানে নেই, কিন্তু তার পোর্টফোলিওটি আজও রয়ে গেছে, যেটি তার ওয়াইফ মেনটেন করছে। সেই পোর্টফোলিওতে এখনও রয়েছে প্রায় ৪.৫ কোটি টাইটানের শেয়ার। একটি টাইটানের শেয়ার যখন সে পারচেস করেছিল তখন দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা। আজকে একটি টাইটানের শেয়ারের দাম ৩৪০০ টাকা। তার মানে প্রায় ১,০০০ গুণে বেড়েছে তার সম্পত্তি। এই সম্পত্তি বাড়ার কারণ কি? কেনই বা রাকেশ ঝুনঝুনওয়ালা টাইটান কিনেছিল? কেনই বা টাইটানের শেয়ারটি বেড়ে গেছিল? রাকেশ ঝুনঝুনওয়ালা এটা অবশ্যই জানতো যে একটা ভালো শেয়ার কোনটা, একটা খারাপ শেয়ার কোনটা, কোনটাতে ইনভেস্ট করা উচিত, কোনটাতে ইনভেস্ট করা উচিত না। কিন্তু সে কখনোই এটা জানতো না যে টাইটানে এত গুণে বেড়ে যেতে পারে। মানুষে যখন একটা ভালো আন্দাজ করতে পারে শেয়ারের, একটা বিজনেস সম্পর্কে একটা ভালো আইডিয়া করতে পারে যে এই বিজনেসটা চলতে পারে, তখন সেই কোম্পানিতে নিবেশ করে। রাকেশ ঝুনঝুনওয়ালাও সেটা করেছিল। টাইটান এমন একটা ব্র্যান্ড হিসাবে ভারতের মার্কেটে এসেছিল যে প্রিমিয়াম কোয়ালিটিস ওয়াচেস, জুয়েলারিজ প্রোভাইড করছিল, কিন্তু রিজনেবল প্রাইসে, যেটা মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তের ভেতরে খুব পপুলার হয়ে উঠেছিল। বিয়ের মরশুমে টাইটানের সোনা থেকে শুরু করে, জুয়েলারি থেকে শুরু করে টাইটানের ঘড়ি একটা ট্রেন্ডে পরিণত হয়েছিল। এমনকি আজ অবধি মানুষ যখন কোনো ব্র্যান্ডেড ঘড়ির কথা বলে, টাইটান তার মাথায় সর্বপ্রথমে আসে। এইভাবেই টাইটান আর রাকেশ ঝুনঝুনওয়ালার জড়ি পৃথিবীর শেয়ার মার্কেটের ইতিহাসে একটি বড় ঘটনা হয়ে দাঁড়ায়। আমরা আজকাল মার্কেটে কত ধরনের শেয়ার দেখতে পারি? প্রায় ৫ থেকে ৬ হাজার ধরনের শেয়ার তো লিস্টেড রয়েছে বিএসিতেই। তার মানে কি এর ভেতরে নেক্সট টাইটান নেই? অবশ্যই রয়েছে, কিন্তু আমরা নেক্সট টাইটানে ইনভেস্ট করতে পারছি না কেন? প্রথম কথা, ধৈর্য। রাকেশ ঝুনঝুনওয়ালা ২০ বছর ধরে, ২২ বছর ধরে শেয়ারটিকে সেভাবে সেলই করেনি, হোল্ড করেছিল। সো হোল্ড ইজ দ্য পাওয়ার। দ্বিতীয়ত, মার্কেট লিডারকে খুঁজে বার করা একটা ক্ষমতা তার ভেতরে ছিল। এই জিনিসগুলো যখন কোনো একটা শেয়ার আর ইনভেস্টরের ভেতরে থাকবে, তখন তাদের জুড়ি মিলে একটি ভালো রিটার্ন তৈরি হবে। তো আজকে আপনাদের জন্য ৪টে শেয়ার নিয়ে এসেছি, যেটা নিজেদের মার্কেট লিডার কিংবা মার্কেট লিডার হতে পারে। যেসব কোম্পানিগুলি রেপুটেটেড এবং যাদের বিজনেসে একটা একচেটিয়া দম রয়েছে, সেই কোম্পানিগুলি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। এই কোম্পানিগুলিতে যখন আমরা ইনভেস্ট করব, আমাদের লক্ষ্য থাকবে সেই লং টার্ম। লং টার্ম বলতে কতটা লং টার্ম? যতটা আমরা হোল্ড করতে পারি। কারণ এই কোম্পানিগুলো র্যাপিডলি যে খুব শেয়ারের প্রাইস বাড়িয়ে দেবে তা নয়, কিন্তু লং রানে এগুলো মাল্টি ব্যাগার মানে প্রচুর গুণে বেড়েছে। কোনো শেয়ার কত মাল্টিব্যাগার হবে, তার চাহিদা কত বাড়বে, সেটা মেনলি ডিপেন্ড করে সেটি কোন সেক্টর থেকে আসছে। সাপোজ আমরা যদি এমন একটা সেক্টরের শেয়ার চুজ করি যেই সেক্টরের ফিউচারে খুব ডিমান্ড হতে পারে, তাহলে পরে সেই সেক্টরের ম্যাক্সিমাম শেয়ারগুলোই খুব ভালোভাবে বাড়বে। কিন্তু ফিউচারে কোন সেক্টরে ডিমান্ড বাড়বে সেটা বোঝার জন্য বুঝতে হবে ফিউচারকে টিকে থাকতে গেলে কোন সেক্টরের বেশি প্রয়োজন, মানে কোন জিনিস ছাড়া ফিউচারকে আমরা কল্পনা করতে পারি না। যদি আমরা সেটা বুঝে যাই, তাহলে আমরা এটা বুঝে যাব যে ফিউচারে কোন সেক্টরগুলো বুম করতে পারে। আজকালকার যে টেকনোলজি চলছে, আজকালকার যে যুগে আমরা বাস করছি এবং আগামী দিনে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, সবার প্রথমে আমার মনে হয় এনার্জি সেক্টর। এনার্জি ছাড়া আমাদের জীবনে কিছুই থাকবে না, একদম অন্ধকার। মানুষ ২০০ বছর আগে এনার্জির উপরে এত ডিপেন্ডেন্ট ছিল না আজকে যেভাবে মানুষ ডিপেন্ডেন্ট। সেজন্য এনার্জি সেক্টরে একটি লিডিং কোম্পানিতে ইনভেস্ট করা একটি বুদ্ধিমানের কাজ হবে। সেজন্য আপনাদের সামনে নিয়ে এসেছি টাটা পাওয়ার। জানি সবাই নাম শুনেছেন, সবাই বোঝেন, কিন্তু লং টার্মের জন্য বারে বারে কিনতে হয়তো অনেকেই ব্যর্থ হয়েছেন। এই সেক্টরের ভেতরে অনেক শেয়ার রয়েছে, তার ভিতর থেকে টাটা পাওয়ারকে চুজ করার একটা কারণ রয়েছে। কারণটি হচ্ছে, যখন মার্কেট খুব ক্র্যাশ করে না, আপনি চার্ট তুলে দেখে নিন। আমি ১ বছরের চার্ট এখানে ডিসপ্লেতে দেখাচ্ছি। যখন মার্কেট খুব ক্র্যাশ করেছে না, এর প্রাইস খুব একটা পড়েনি। এটি একটি স্টেডি লেভেল মেনটেন করে, নিজের সাপোর্টগুলোকে খুব ভালো মতন রেসপেক্ট করে। বিশেষত ২০০ দিনের যে অ্যাভারেজ মুভিং অ্যাভারেজ রয়েছে, সেটাকে খুব ভালো মতন রেসপেক্ট করে। এবং লাস্ট ৫ বছরে যদি এই রিটার্নকে আমরা দেখি,
তাহলে আমরা দেখতে পারবো 55 টাকা থেকে এখন প্রায় 450 টাকার কাছাকাছি ট্রেড করছে। মোটামুটি 9 টাইমস অলরেডি 5 বছরে এটা একটা মাল্টিব্যাগার কোম্পানি। কিন্তু তার মানে এই না যেটা ফার্দার বাড়বে না। এটা পাওয়ার বিভিন্ন ধরনের কনভেনশনাল এনার্জি সোর্সেস, রিনিউয়েবল এনার্জি সোর্সেসের থ্রু থেকে পাওয়ার জেনারেট করে, পাওয়ার ট্রান্সমিশন করে। তো সেদিক থেকে দেখতে গেলে টাটা পাওয়ার একটা বড় মার্কেট শেয়ার হোল্ড করে ভারতের বাজারে, এবং আগামী দিনে টাটা পাওয়ার আরও নিজের ডিস্ট্রিবিউটরগুলোকে বাড়াতে চলেছে এবং বড় বড় মেগা প্ল্যান্ট, বিশেষত সোলার মেগা প্ল্যান্টগুলোকে অ্যাকুয়ার করার চেষ্টায় রয়েছে। যদি আমরা লাস্ট 5 বছরের প্রফিট দেখি তাহলে 1400 কোটি টাকা, 2100 কোটি টাকা, 3800 কোটি টাকা, 4200 কোটি টাকা এবং লাস্ট 12 মান্থে 4400 কোটি টাকা অলরেডি এস্টাবলিশড করে ফেলেছে নেট প্রফিটে। যদি স্টকের 1 বছরের CAGR দেখি তাহলে সেটা 25%, যদি 5 বছরে দেখি তাহলে 50%। তার মানে আপনারা বুঝতে পারছেন টাটা পাওয়ার কতটা প্রফিটেবল একটা স্টক। নেক্সট যে শেয়ারটা নিয়ে এসেছি সেটা একটি লিডিং সেক্টরের একমাত্র কোম্পানি, সেটি হচ্ছে IRCTC। ইন্ডিয়ান রেলওয়েজের থ্রু যে কোম্পানিগুলো কাজ পায় তাদের মধ্যে সবথেকে বড় কোম্পানি হচ্ছে IRCTC। এটি ক্যাটারিং এবং টিকিটিং এ দুটোর জন্য একমাত্র রেজিস্টার্ড কোম্পানি, যেটা মানে রেলের ভেতরে সার্ভ করা থেকে শুরু করে রেলওয়ে প্ল্যাটফর্মে সার্ভ করা এবং অনলাইন টিকিট বুকিংয়ের দিক থেকে একদম মনোপলি রাখে। কোম্পানির ভেতরে যদি আমরা ফান্ডামেন্টালস দেখতে যাই, এর স্টক পি অনেক বেশি, 55। তার কারণ স্টকটি খুব ভালো রিটার্ন দিয়েছে, সেজন্য এর হাইয়ার সাইডে স্টক পি রয়েছে। যদি আমরা দেখতে যাই যে কতটা এর লোন রয়েছে, তাহলে আমরা দেখতে পারবো এর ডেট টু ইকুইটি রেশিও খুবই কম, 0.01%। রিসেন্টলি স্টকটি অল টাইম হাই তৈরি করেছিল 1148 টাকার। তারপর থেকে মার্কেটে কনসলিডেশনের জন্য ধীরে 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 নিচের দিকে এসেছে এবং 200 ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছি এখন ট্রেড করছে। এই স্টকটিতে যদি আমরা লং টার্মের জন্য বারে বারে ইনভেস্ট করি, যেহেতু এর কোনো কম্পিটিটর সেরকম বলতে নেই, সেদিক থেকে আমরা বলতে পারি মার্কেটকে ক্যাপচার করে রেখেছে এবং এর স্টক প্রাইস অলওয়েজ উপরের দিকেই যাবে। নেক্সট যে শেয়ারটি কথা বলবো সেই শেয়ারটি মেনলি রিয়েল এস্টেটের সাথে জড়িত। এই শেয়ারটি লাস্ট 10 বছরে বহু গুণে বেড়েছে এবং ভারতবর্ষের মার্কেটে একটি নাম ছড়িয়েছে যে এর থেকে বেশি মজবুত জিনিস পাওয়া খুব মুশকিল। এটি কাস্টমারের ভেতরে একটি বিশ্বাস তৈরি করেছে এবং শেয়ার হোল্ডারদের মনেও একটি বিশ্বাস তৈরি করেছে। কোম্পানিটির নাম হচ্ছে আল্ট্রাটেক সিমেন্ট, এশিয়ার 3rd লার্জেস্ট সিমেন্ট কোম্পানি, যেটি একটির পর একটি রেকর্ড ব্রেক করেই যাচ্ছে। ভারতবর্ষ একটা ডেভেলপিং নেশন এবং ভারতবর্ষে ইকোনমিক স্টেবিলিটি থাকার দরুন আগামী 20-25 বছরে ভারতবর্ষ আরও বেশি ডেভেলপড হতে চলেছে এবং এই ডেভেলপমেন্ট শুধুমাত্র পুঁথিগত বিদ্যার দিক থেকে নয়, আইটি সেক্টরের দিক থেকে নয়, সফটওয়্যারের দিক থেকে নয়, স্কাই স্ক্রেপার, ইনফ্রাস্ট্রাকচার, ব্রিজ, পুল সব কিছুর দিক থেকেই হবে। তো যখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সিমেন্ট একটা মেইন কম্পোনেন্ট এবং সেই সিমেন্ট মেইন কম্পোনেন্ট হওয়ার জন্য ভারতবর্ষের লিডিং সিমেন্ট কোম্পানি হচ্ছে আল্ট্রাটেক সিমেন্ট। সেই কোম্পানিতে যদি আমরা ইনভেস্ট করি, যেটা অলরেডি মার্কেট ক্যাপচার করে রেখেছে এবং যার গ্রোথ চার্ট, যেটা আমি এখনই দেখাবো, অবিশ্বাস্য। লাস্ট 10 বছরে বিশাল বিশাল মাল্টিব্যাগার হয়েছে। সেখানে আমরা অলরেডি এমন একটা এস্টাবলিশমেন্টে নিজেদের পয়সাকে ইনভেস্ট করব যেটা অলরেডি মার্কেটকে ক্যাপচার করে রেখেছে এবং আগামী দিনে আরও বাউন্ডারিজ বাইরে, বিয়ন্ড ইমাজিনেশন তার গ্রোথ হতে পারে। এখন সামনে যে গ্রাফটি দেখছেন শুধুমাত্র একদিকে উঠে গেছে, এটি লাস্ট 10 বছরের গ্রাফ। এবার প্রাইসটা দেখুন, 10 বছর আগে এর প্রাইস ছিল 2498 টাকা। ওই সময়েও আমার মনে হয় কিছু সিমেন্ট ছিল 200-300 টাকার, তখনও এটা কস্টলি মনে হচ্ছিল যে এটা অলরেডি 2500-এ পৌঁছে গেছে, এটা আমরা কিনবো না, অন্য অল্টারনেটিভ খুঁজি। কিন্তু তার প্রাইস কি আর 2500-এর উপরে যায়নি? বহুগুণে গেছে। কারেন্ট মার্কেট প্রাইস প্রায় 12,000 টাকা। তার মানে আমরা যদি ভালো মতন দেখি 5 গুণ অলরেডি বেড়ে গেছে লাস্ট 10 বছরে। তো যখন যখন আমরা সুযোগ পাবো, আমরা লিডিং মার্কেট সেক্টরে লিডিং কোম্পানিগুলিতে ইনভেস্ট করব, যাতে আমার রিস্ক ফ্যাক্টরটা কম হয় এবং টাকাটা মাল্টিব্যাগার
হয় বারবার এবং টাকাটা মাল্টি ব্যাগার হয় এবং বারবার আমার রিপিটেশনের টাকাটা ইনভেস্ট করতে পারি। যদি আমরা স্টকে CAGR এর কথা বলি, লাস্ট 1 বছরে 18% দিয়েছে, 5 বছরে 24% দিয়েছে। তাহলে এখান থেকে বোঝা যায় যে স্টকটা কত স্টেডি রিটার্ন দিয়ে আসে। লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট যে শেয়ারটির কথা বলবো সেটা অ্যাকচুয়ালি আমাদের এমন এক ইমোশনের সাথে জড়িত যেটি মানে আমরা হয়তো কোনো দিনও সেই ইমোশন থেকে বেরোতে পারবো না। সেটা হচ্ছে আমাদের ওয়েডিং, সেটা হচ্ছে আমাদের শখ শৌখিনতা। যখন আমাদের জীবনে মেইন প্রোগ্রামগুলো হয়, সাপোজ ওয়েডিং হোক কিংবা কারো জন্মদিন হোক, হয়তো কারো প্রথম সন্তানের জন্ম হয়েছে, এসব সময় মানুষ ইমোশনাল হয়ে পারচেস করে এবং বেশিরভাগ পারচেসটাই সোনার হয়। ভারতবর্ষ হচ্ছে ওয়ার্ল্ডের লার্জ গোল্ড কনজিউমার। তো সেদিক থেকে জুয়েলারি কোম্পানিগুলো গ্রোথ এক্সপোনেনশিয়াল আগামী দিনে আরও হবে, কারণ মানুষ আর যাই করুক মানে বাইরে লোককে দেখাতে কোনোদিনও ছাড়বে না। গয়না অবভিয়াসলি পারচেস করবে, সে হয়তো গোল্ড বন্ড পারচেস করবে না, কিন্তু গোল্ড অবশ্যই পারচেস করবে এবং সেটা জুয়েলারি ফর্মে। জিনিসটা অ্যাভয়েডেবল নয়, এটা ইনএভিটেবল, এটা হবেই। এবং সেদিক থেকে এই মুহূর্তে সবথেকে প্রমিসিং জুয়েলারি কোম্পানির মধ্যে একটি কোম্পানি হচ্ছে কল্যাণ জুয়েলার্স। কেন প্রমিসিং? কারণ এই কোম্পানি CAGR আমি আপনাদেরকে এখনই দেখাবো। CAGRটা দেখলে পরে চোখটি একদম কপালে উঠে যাবে। লাস্ট 1 বছরে CAGR রয়েছে 139%, লাস্ট 3 বছরে রয়েছে 123%। মানে কি হারে শেয়ারের প্রাইসটা অ্যাপ্রিসিয়েশন হয়েছে, অদ্ভুত। আমরা যদি স্টক PE দেখি, স্টকের PE রেশিও 125। এবার অনেকে বলবে ওভার প্রাইসড, অবশ্যই ওভার প্রাইসড, কিন্তু এই প্রাইসটি কি কনসলিডেটেড হয়ে আরও নিচে যেতে পারে? আজকে তো ডিসেম্বর মাসের 17 তারিখ, আজকে মার্কেট অলরেডি কনসলিডেটেড হয়ে গেছে, তার মানে এর থেকে ফার্দার কনসলিডেশন হওয়া মুশকিল। এই মুহূর্তে স্টকটি যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে 756 টাকা। এটি মার্কেট নিচে, এ উপরে, কারণ এ গোল্ডে ডিল করে, সেই জন্য এ অলওয়েজ উপরে। এখানে যদি আমরা চার্টের দিকে ভালো করে দেখি, এই 200 দিনের যে মুভিং অ্যাভারেজ রয়েছে, এই 200 দিনের মুভিং অ্যাভারেজকে কখনো টাচই করেনি। লাস্ট করেছিল মে মাসে 2023-এ, তারপরে আর টাচই করেনি 1 বছরে। এই 50 দিনের মুভিং অ্যাভারেজকে টাচ করেছে, সেখান থেকেই ফিরে গেছে। এরকম একটা জেম শেয়ার, যেখানে আমরা যদি দেখি যে কোম্পানির ফান্ডামেন্টালসের মধ্যে সবই ভালো রয়েছে, ROC 14% রয়েছে, ROE 15% রয়েছে, বুক ভ্যালু 42 রুপিসের রয়েছে, হালকা পাতলা ডিভিডেন্ড দিয়ে দেয়, ফেস ভ্যালু 10 রুপিসের রয়েছে, সবই ভালো। ডেট রয়েছে, সোনার কোম্পানিতে ডেট থাকলেও কোনো প্রবলেম নেই, তার অ্যাসেট এতটাই বেশি থাকে যে সে যে কোনো মুহূর্তে ডেট ফ্রি হতে পারে। 1.04 রেশিও রয়েছে, তো সেটাতে খুব একটা প্রবলেম নেই। এই কোম্পানি ফার্দার টাইটানের মতো একটা কোম্পানি হতেই পারে, দুটো সিমিলার বিজনেস, সিমিলার দিকেই যাচ্ছে, কিন্তু কল্যাণ জুয়েলার্স মার্কেটে কোথায় এক্সট্রা এজ নিয়ে আসছে? ডিজাইন, নিউ জেনারেশনকে অ্যাট্রাক্ট করা ক্ষমতা, সেই অনুযায়ী নিজের মেটালগুলোকে সেই হিসাবে চেঞ্জ করা, নতুন ধরনের ট্রেন্ড নিয়ে আসা, সেগুলো ক্রিয়েট করতে কল্যাণ জুয়েলার্স সমর্থ হচ্ছে এবং সেটা কোথায় রিফ্লেক্ট হচ্ছে? তার প্রফিট এবং লসের স্টেটমেন্টে। যদি আমরা ইয়ার টু ইয়ার প্রফিট অ্যান্ড লস দেখি, 2021-এ নেট প্রফিট ছিল -6 কোটি টাকা, সেখান থেকে 2024-এ সেটা হয়ে গেল 596 কোটি টাকা। জাস্ট ইমাজিন কতটা ইমপ্রুভমেন্ট 2-3 বছরে হয়েছে প্রফিটে। তো এরকম কোম্পানিতে আশা করি যদি আমরা ইনভেস্ট করি ফিউচারে, তো আমাদের টাকা মাল্টি ব্যাগার হবে, আমরা বেগার হব না, আমাদের টাকা বাড়তে থাকবে। এবং অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ রয়েছে, যখন এইসব শেয়ারে আপনারা ইনভেস্ট করবেন, লং টার্মের জন্য করবে এবং তার আগে নিজের অ্যানালিসিস অবশ্যই করে নেবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।